আসসালামু আলাইকুম। আজ আমরা একটা নির্দিষ্ট ইউটিউব রিপোর্টের গভীরে যাব। রিপোর্টটা ১৩ সালের ৫ই মে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের যে সমাবেশ হয়েছিল এবং তার পরের ঘটনাগুলো নিয়ে। হ্যাঁ, ওই রিপোর্টটা নিয়ে কথা বলবো। আমাদের মূল লক্ষ্য থাকবে এই বিশেষ সূত্রটাতে ঠিক কি দাবি করা হয়েছে সেগুলো একটু বিস্তারিতভাবে খতিয়ে দেখা, মানে বিশ্লেষণ করা। ঠিক তাই। এই রিপোর্টটা কিন্তু ঘটনাটাকে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে দেখিয়েছে। মানে ঘটনার পরিকল্পনা কিভাবে হয়েছিল, কিভাবে পরিচালনা করা হলো, আর বিশেষ করে হতাহতের সংখ্যা, এই সব নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ আছে রিপোর্টটাতে। আমরা আসলে এই রিপোর্টটাতে যা যা বলা হয়েছে সেই তথ্য আর দাবিগুলো নিয়েই কথা বলবো। আচ্ছা, তো এই রিপোর্টের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী বা সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি কোনটা? আমার দেখে মনে হলো মূল অভিযোগটাই বেশ সাংঘাতিক। হ্যাঁ, গুরুত্বরও তো বটেই। রিপোর্টের প্রধান দাবিটাই হলো যে এই পুরো ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং তারই সরাসরি নির্দেশে নাকি আইনশৃঙ্খলা বাহিনী অভিযানটা চালায়। সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে? রিপোর্টটা অন্তত তাই দাবি করছে এবং আরও নির্দিষ্ট করে কয়েকজনের নামও বলছে, যেমন তৎকালীন ডিএমপি কমিশনার বেনজির আহমেদ, র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হাসান, আর ছিলেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। এনারাই নাকি পরিকল্পনাটা বাস্তবায়ন করেন। তার মানে ৩ জন উচ্চপদস্থ কর্মকর্তা। হ্যাঁ, এবং রিপোর্টে আরও একটা সভার কথা বলা হয়েছে। আওয়ামী লীগের তৎকালীন মহাসচিব সৈয়দ আশরাফ নাকি পুলিশ সদর দপ্তরে একটা মিটিং করেন, যেখানে ৩ বাহিনীর কর্মকর্তারাও ছিলেন। সেখানে পরিকল্পনা ফাইনাল করা হয় এমনটাই দাবি করা হয়েছে। তার মানে রিপোর্ট অনুযায়ী এটা একটা বেশ সমন্বিত পরিকল্পনা ছিল। আচ্ছা, অভিযানটা কিভাবে চালানো হলো সেই বিষয়ে রিপোর্টে কি ধরনের বিবরণ দেওয়া আছে? রিপোর্টে বলা হচ্ছে যে ৩টা বাহিনী আলাদা কিন্তু একসাথে কাজ করেছে, মানে সমন্বিত অভিযান। যেমন পুলিশের ছিল অপারেশন সিকিউর শাপলা, র্যাবের অপারেশন ফ্ল্যাশ আউট শাপলা, আর বিজিবির অপারেশন ক্যাপচার শাপলা। এই নামগুলো রিপোর্টে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, ৩টি ভিন্ন নামে অপারেশন? হ্যাঁ, এবং মোট সদস্য সংখ্যা উল্লেখ করা হয়েছে প্রায় ৭,৫০০। ৭,৫০০? এটা তো অনেক বড় সংখ্যা। বেশ বড়। আর রিপোর্টের বর্ণনা অনুযায়ী অভিযানের ঠিক আগেই নাকি মতিঝিল এলাকার বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। ও, মানে পুরো অন্ধকারে? হ্যাঁ, এবং ৩ দিক থেকে সমাবেশটাকে ঘিরে আক্রমণ চালানো হয়। শুধু একটা দিক, মানে দক্ষিণ দিকে টিকাটলির রাস্তাটা খোলা রাখা হয়েছিল যাতে মানুষ চলে যেতে পারে। আচ্ছা, রিপোর্টে কি গোলাবারুদ ব্যবহারের কোনো হিসাব দেওয়া হয়েছে? মানে ৭,৫০০ সদস্যের অভিযানে তো প্রস্তুতিও সেরকম থাকার কথা। হ্যাঁ, রিপোর্টে ব্যবহৃত গোলাবারুদের একটা বেশ লম্বা তালিকা বা পরিসংখ্যান দেওয়া আছে। সংখ্যাগুলো বেশ অবাক করার মতো। যেমন ধরুন ৮০,০০০ টিয়ার সেল গ্যাস শেল। ৮০,০০০? হ্যাঁ, তারপর ৬০,০০০ রাবার বুলেট, ৫,০০০ শটগানের কার্তুজ আর ১২,০০০ সাউন্ড গ্রেনেড। বাপরে, এত! রিপোর্ট অনুযায়ী এই পরিমাণ ব্যবহার করা হয়েছে। সম্ভবত এই সংখ্যাগুলো দিয়ে রিপোর্টটি অভিযানের ব্যাপকতার ভয়াবহতা বোঝাতে চেয়েছে। নিঃসন্দেহে। আচ্ছা, সবচেয়ে বিতর্কিত যে বিষয়গুলো থাকে তার একটা হলো হতাহতের সংখ্যা। এই ব্যাপারে রিপোর্টটাতে কি ধরনের তথ্য দেওয়া হয়েছে? কারণ আমরা তো বিভিন্ন রকম দাবি শুনে থাকি। ঠিক এই জায়গাটাতেই রিপোর্টটা একাধিক সূত্রের কথা বলেছে এবং একটা নিজস্ব দাবিও রেখেছে। মানে রিপোর্টটা নিজস্ব অনুসন্ধান অনুযায়ী নিহতের সংখ্যা নাকি ৩০০রও বেশি। ৩০০রও বেশি? কিন্তু সরকারি ভাষ্য তো একদম অন্যরকম ছিল। হ্যাঁ, সরকারি ভাষ্যের সাথে এর কোনো মিল নেই। রিপোর্টটা আবার মানবাধিকার সংগঠন অধিকারের একটা প্রতিবেদনের কথা উল্লেখ করেছে। সেখানে ৬১ জনের নাম ঠিকানা দিয়ে বলা হয়েছে যে তারা গুলিতে নিহত হয়েছিলেন। ৬১ জন? নাম ঠিকানা সহ? হ্যাঁ, আর আরও একটা বেশ চাঞ্চল্যকর তথ্য তারা দিয়েছে আঞ্জুমানে মফিদুল ইসলামের রেকর্ডের ভিত্তিতে। কি সেটা? রিপোর্টে দাবি করা হয়েছে ২০১৩ সালের মে মাসটায়, মানে ঘটনার মাসেই, অস্বাভাবিকভাবে ৩৬৭টা বেওয়ারিশ লাশ দাফন করা হয়েছে আঞ্জুমান থেকে। ৩৬৭টা? হ্যাঁ, এক মাসে। হ্যাঁ, এবং রিপোর্টে বলা হচ্ছে যে এটা নাকি সাধারণ মাসগুলোর গড় সংখ্যার চেয়ে প্রায় ৪ গুণ বেশি। তো রিপোর্টটা এই সংখ্যা বৃদ্ধির সাথে শাপলা চত্বরের ঘটনার একটা যোগসূত্র থাকতে পারে এরকম একটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে। তার মানে রিপোর্টটা নিজস্ব অনুসন্ধান, অধিকারের রিপোর্ট
আর আঞ্জুমানের ডেটা এই তিনটাকে ব্যবহার করে একটা বড় সংখ্যার দিকে ইঙ্গিত করছে। সরকারি ভাষ্য বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার রিপোর্টের সাথে কি এর তুলনা করা হয়েছে রিপোর্টে? হ্যাঁ, করেছে। রিপোর্টে সরকারি ভাষ্যের কথাও বলা হয়েছে, যেখানে 0 বা খুব কম, সম্ভবত 13 জন নিহতের কথা বলা হয়েছিল। ঠিক। সেটার সাথে হিউম্যান রাইটস ওয়াচের রিপোর্ট, যেখানে 58 জন নিহতের কথা বলা আছে, বা আল জাজিরার রিপোর্টের 54 জন নিহত তুলনাও করা হয়েছে। এই বিভিন্ন সংখ্যাগুলো পাশাপাশি রেখে রিপোর্টটা সম্ভবত এটাই দেখাতে চেয়েছে যে সরকারি ভাষ্যের সাথে মাঠের বাস্তবতা বা অন্যান্য অনুসন্ধানের তথ্যে বিরাট ফারাক আছে। মানে একটা গ্যাপ দেখানোর চেষ্টা। হ্যাঁ, এবং রিপোর্টের ভাষ্য অনুযায়ী এই ফারাকটা আসলে ঘটনার ভয়াবহতা ঢাকার একটা চেষ্টা। আচ্ছা, ঘটনার প্রেক্ষাপটটা কি ছিল? মানে কেন এই সমাবেশটা হলো আর এরপর কি হলো, সেই বিষয়ে রিপোর্টে কি বলা হয়েছে? রিপোর্ট অনুযায়ী প্রেক্ষাপটটা ছিল মূলত ব্লগারদের কিছু লেখার বিরুদ্ধে হেফাজতে ইসলামের 13 দফা দাবি উত্থাপন। হ্যাঁ, সেটা মনে আছে। এবং সরকার সেই দাবিগুলো প্রত্যাখ্যান করে। এরই জের ধরে 5 মে তারা ঢাকা অবরোধ কর্মসূচির ডাক দিয়েছিল। আর ঘটনার পরে পরবর্তী প্রভাব কি ছিল? পরবর্তী প্রভাব হিসেবে রিপোর্টে অনেকগুলো মামলার কথা বলা হয়েছে। হাজার হাজার হেফাজত নেতাকর্মীর বিরুদ্ধে নাকি ঢাকায় 53টা আর সারা দেশে আরও প্রায় 80টা মামলা করা হয়। এতগুলো মামলা? হ্যাঁ, রিপোর্টে আরও বলা হয়েছে যে বিভিন্ন মাদ্রাসায় নাকি চাপ সৃষ্টি করা হয়েছিল। আর একটা গুরুত্বপূর্ণ অভিযোগ হলো খুব দ্রুত ঘটনাস্থল পরিষ্কার করে ফেলা হয়েছিল, যাতে কোনো আলামত না থাকে। মানে আলামত নষ্ট করার অভিযোগ। আচ্ছা, রিপোর্টে কি অভিযানে যারা যুক্ত ছিলেন সেই কর্মকর্তাদের বিষয়ে বা ধরুন মানবাধিকার কর্মীদের বিষয়ে কিছু বলা হয়েছে? হ্যাঁ, সে কথাও আছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে অভিযানে যুক্ত ছিলেন এমন কয়েকজন কর্মকর্তা এরপরে পদোন্নতি পেয়েছেন বা আরও গুরুত্বপূর্ণ পদে গেছেন, যেমন বেনজির আহমেদ পরে পুলিশ প্রধান হয়েছেন, আজিজ আহমেদ সেনাপ্রধান হয়েছেন, এসব উদাহরণ দেওয়া হয়েছে। আচ্ছা। অন্যদিকে মানবাধিকার সংস্থা অধিকারের যারা এই রিপোর্টটি 61 জনের তালিকা করেছিলেন, সেই আদিলুর রহমান খান এবং ASM নাসিরুদ্দিন এলান, তাদের বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগে মামলা হয়, তাদের গ্রেফতার করা হয় এবং পরে সাজাও দেওয়া হয়। এই বিষয়গুলো রিপোর্টে এসেছে। তার মানে দুই ধরনের পরিণতির কথা বলা হচ্ছে। হ্যাঁ, এমনকি রিপোর্টে এও দাবি করা হয়েছে যে তৎকালীন প্রধানমন্ত্রী নাকি সংসদে বিষয়টি নিয়ে একটু অন্যভাবে কথা বলেছিলেন, মানে উপহাস করেছিলেন বলে রিপোর্টে দাবি করা হয়েছে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, এই ইউটিউব রিপোর্টটা শাপলা চত্বরের ঘটনাটাকে একটা বিরাট ক্যানভাসে আঁকার চেষ্টা করেছে, যেখানে রাষ্ট্রীয় পর্যায় থেকে পরিকল্পনা, অভিযানে ব্যাপক হতাহত এবং পরবর্তীতে তথ্য গোপনের মতো মারাত্মক সব অভিযোগ আনা হয়েছে। একদম তাই। এই রিপোর্টটা তার নিজস্ব কিছু অনুসন্ধান আর কিছু নির্বাচিত সূত্র, যেমন অধিকার বা আঞ্জুমান মফিদুল ইসলামের ডেটা, এগুলোর উপর ভিত্তি করে ঘটনাটার একটা নির্দিষ্ট এবং বেশ ভয়াবহ ছবি তুলে ধরেছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবাধিকার অপরাধের অভিযোগে মামলা করার যে একটা চেষ্টার কথা রিপোর্টে বলা হয়েছে, সেটাও কিন্তু এই ন্যারেটিভ বা বয়ানটার একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তারা দেখাচ্ছে। আসলেই, যখন একটা ঘটনা নিয়ে বিভিন্ন পক্ষের ভাষ্য এতটা আলাদা হয়, বিশেষ করে হতাহতের সংখ্যার মতো একটা স্পর্শকাতর তথ্যে, যেমনটা এই রিপোর্টে আমরা দেখলাম, সরকারি ভাষ্য, আন্তর্জাতিক সংস্থা আর রিপোর্টটার নিজস্ব দাবির মধ্যে আকাশ পাতাল তফাৎ, তখন প্রকৃত সত্যটা খুঁজে বের করা যে কতটা কঠিন বা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, সেই প্রশ্নটা কিন্তু থেকেই যায়, তাই না? ঠিক তাই। বিশেষ করে যখন মানবাধিকার সংস্থার দেওয়া তথ্য আর সরকারি ভাষ্যের মধ্যে এতটা পার্থক্য থাকে, যেমনটা এই রিপোর্টে তুলে ধরা হয়েছে, এটা সত্যিই ভাবনার বিষয়।